হ্যাঁ, সেই সমস্ত বাদামের এই যে খোলসটা থাকে তার ভেতরে কিন্তু এই বাদামটা এরকম অবস্থান করে। এটা হচ্ছে বাদাম। তাহলে নাক্স মানে হচ্ছে বাদাম, টোটালটা হচ্ছে নাক্স। আর যে জিনিসটা আমরা খাই বাদামের, সেটাকে যদি তুমি মনে করো নাট, এই টোটালটা হচ্ছে নাক্স। আর যেটা ভেতরে থাকে সেটা হচ্ছে নাট। নাক্স নাট, বাদামের শ্বাস, সেখান থেকে নিউক্লিয়াস কথাটা আসছে। কেন? কারণ ধরো একটা কোষ যদি তুমি দেখো, এটা একটা কোষ, তার মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, বিজ্ঞানীরা প্রথম যখন নিউক্লিয়াস দেখছিল, কি জুলকারনাইন শুভর লেখা ঝাপসা দেখা যায়? এই তোমাদের কাছে কি লেখা ঝাপসা দেখা যায় প্লিজ? জি স্যার। স্যার জি স্যার, লেখা ঝাপসা মানে নেটের। এখন এখন বাদামের ওইটা কি লেখছেন? NUS নাকি? NUX। হ্যাঁ, নেট আপ ডাউন করে এই জন্য নাকি? দাঁড়াও, আবার দেখি, ক্যামেরাটা অন আর অফ করলাম। এবার স্যার এখনো ঝাপসা অনেক। এটা ওই নেটের কারণে। নেট একটু ভালো হলে আবার ঠিক হবে। স্যার মাঝে মাঝে হালকা ঝাপসা, স্যার মাঝে মাঝে পুরা ঝাপসা, এখন আবার পড়াই যায় না। আচ্ছা, এখন না স্যার স্যার, শুনে শুনে লিখতে পারবো, এখন একটু মানে ঠিক হয় আবার যায়। এই ক্লিয়ার হইছে এবার। ঠিক হয় আবার যায়, ওই তো নেট আপ ডাউন করে আর কি, বুঝছো? নাক্স মানে হচ্ছে বাদাম, NUX, নাক্স মানে বাদাম। আর NUT নাট মানে হচ্ছে শ্বাস, বাদামের শ্বাস। নোট তো আমি দিয়ে দেবো অনেক ছবি তুলে, তখন আর অসুবিধা হবে না। এখন আমার কথাগুলো যতটা পারো শোনো, আর তোমার কি বলা যায়, রাফ খাতার মধ্যে যতটা সম্ভব এগুলো লিখতে থাকবা। তারপরে আমি নোট দিলে রাফ খাতাটাও খেয়াল করবা, আর নোটটাও দেখে দেখে লিখবা। তো ধরো একটা বাদাম যদি খোসা ছাড়ানো হয়, তাহলে তার ভেতরে যে শ্বাস আমরা যেটা খাই সেটা যেমন খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানীরা ধরো প্রথম যখন নিউক্লিয়াসটাকে দেখছে, সেটাকে হয়তো তাদের কাছে ওরকম ওই বাদামের ভেতরে মানে কোষের ভেতরে বাদাম মানে বাদামের ভেতরে যেরকম শ্বাসটা থাকে সেরকম মনে হয়েছে। এই জন্য ওইখান থেকে আর কি এই নামটা দিয়েছে। নাক্স নাট শব্দটা থেকে ল্যাটিন এই নিউক্লিয়াস শব্দটা আসছে। আবার এই নিউক্লিয়াস নামটা কে দিয়েছেন এবং নিউক্লিয়াস কে আবিষ্কার করছেন সেটাও কিন্তু আমাদের জানার দরকার। নিউক্লিয়াস আবিষ্কার করছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। হ্যাঁ, নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী রবার্ট। হ্যাঁ, এবং উনি আবিষ্কার করছে কোথায় জানো? আবিষ্কার করছে একটা অর্কিড আছে। অর্কিড সম্পর্কে তোমরা জানো কিনা? দেখবা যে অনেক সময় এরকমের টবের মধ্যে মেলায় দেখবা এক ধরনের গাছ বিক্রি করে। হ্যাঁ, সেই গাছগুলো এরকম যে গাছের শিকড় একদম বাইরে থেকে দেখা যায়। হ্যাঁ, ছোট্ট গুল্ম জাতীয় গাছ এরকম শিকড়গুলো, আবার এই টবের মধ্যে একটু নারকেলের ছোবড়া দেওয়া থাকে, তার ভিতর দিয়ে এরকম শিকড়গুলো বের হয়ে আসে এরকম। আর এই গাছের কোনো মাটির দরকার নাই। হ্যাঁ, গাছের কোনো মাটি বা পানি লাগে না, একটু মাঝে মধ্যে পানি স্প্রে করে দিলেই হয়। এই গাছগুলোকে বলে অর্কিড। অর্কিড, অর্কিডের কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল হয় এবং অর্কিডের ফুল অনেকদিন টিকে থাকে, সেজন্য দেখতেও সুন্দর, টিকেও থাকে অনেকদিন। এই জন্য অর্কিড গাছের বেশ দাম আছে। হ্যাঁ, এই অর্কিড হচ্ছে এক ধরনের পরাশ্রয়ী গাছ, বিভিন্ন গাছের উপরেও জন্মায়, আবার এরকম টবের মধ্যেও তুমি চাষ করতে পারবা, রেখে দিলেই হবে। হ্যাঁ, দেখা যায় যে কিছু নারকেলের ছোবড়া টোবড়া দিয়ে ওগুলো একটু স্প্রে করে দিবা, ওখান থেকে পানি চুষে নিয়ে তারা বাঁচতে পারে। তো এক ধরনের অর্কিড আছে, নাম হচ্ছে রাসনা। রাসনা, সেই অর্কিডের পাতার কোষে, হ্যাঁ, রাসনা নামক অর্কিডের পাতার কোষে প্রথম এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, এবং নামটাও তিনি দিয়েছিলেন। বুঝতে পারছো? এবং নামকরণটাও কিন্তু ওই রবার্ট ব্রাউন করেছেন। এবার আসো নিউক্লিয়াস সম্পর্কে কিছু কথা বলি। তোমরা অনেক সময় একটা শব্দ শুনবা, সেটা হচ্ছে নিউক্লিয়েট। এই নিউক্লিয়েট আর নিউক্লিয়াস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে
নিউক্লিয়াসটা থাকবে প্রকৃত কোষে। হ্যাঁ, নিউক্লিয়াসটা থাকবে প্রকৃত কোষে, আর নিউক্লিয়েট এটা থাকবে আদি কোষে। ধরো একটা ব্যাকটেরিয়া, আদি কোষ যেমন একটা ব্যাকটেরিয়া অথবা নীলাভ সবুজ শৈবাল, ওদের ক্ষেত্রে যেটা নিউক্লিয়াস তুমি দেখবা ওটা ওরকম নিউক্লিয়াস না, ওটাকে নিউক্লিয়াস বলা যাবে না। একখণ্ড ডিএনএ আছে, এরকম পেঁচানো একখণ্ড ডিএনএ থাকে, তার বাইরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওলাস ওরকম কিছু থাকে না, সুগঠিত নয়, জাস্ট একটা ডিএনএ থাকে। ওই ডিএনএটা নিউক্লিয়াসের মতোই কাজ করে। ওই ডিএনএটা সাইটোপ্লাজমের যে জায়গা জুড়ে থাকে ওই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়েট। কিন্তু প্রকৃত কোষ যারা যারা ইউক্যারিওটিক তাদের ক্ষেত্রে বলবো আমরা নিউক্লিয়াস। কারণ কি, তাদের নিউক্লিয়াসটা অনেক বেশি সুগঠিত। নিউক্লিয়াসের এরকমের এনভেলপ বা মেমব্রেন আছে, তারপরে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম আছে, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তারপরে সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে এক ধরনের সরু সুতার মতো বংশগতীয় বস্তু ভাসতে থাকে, এরকম সুতার মতো এক ধরনের হেরিডিটারি সাবস্ট্যান্স। হেরিডিটারি সাবস্ট্যান্স মানে হচ্ছে বংশগতীয় বস্তু। এগুলোকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু বলে বা ক্রোমাটিন ফাইবার বলে। এই যে বেশ কয়েকটা আঁকছি, এগুলোই যখন কোষটা বিভাজন দশায় প্রবেশ করে তখন এগুলোই খাটো আর মোটা হয়ে যায় এরকম, তখন বলতে হয় ক্রোমোজোম। কিন্তু কোষটা যখন বিশ্রাম দশায় থাকে তখন এগুলো এরকম সরু লম্বা সুতার মতো থাকে, তখন বলতে হয় ক্রোমাটিন। আর একটা তরল পদার্থ থাকে যার মধ্যে এই ক্রোমাটিন তন্তুগুলো ভাসতে থাকে। আরো একটা আছে ভেতরে গোল বলের মতো, এটাও ভাসতে থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাহলে যারা প্রকৃত কোষী জীব তাদের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস বলবো, যেটা সুগঠিত, যেটা নিউক্লিয়ার এনভেলপ নামক একটা 2 স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকবে, যেটার ভেতরে একটা তরল পদার্থ থাকবে যার নাম নিউক্লিওপ্লাজম। যেই নিউক্লিওপ্লাজমের মধ্যে সুতার মতো ক্রোমাটিন তন্তু বংশগতীয় তন্তু ভাসতে থাকবে। অনেক সময় এগুলোকে ক্রোমাটিন জালিকা বলে, কারণ জালের মতো পেঁচানো থাকে, অনেক সময় এত বেশি পরিমাণে থাকে ক্রোমাটিন মনে হয় যেন জালের মতো দেখতে, তখন ক্রোমাটিন জালিকাও বলা হয়। এগুলো থাকবে। আর নিউক্লিওলাস নামক একটা গোল উজ্জ্বল অঙ্গাণু এর ভেতরে ভাসতে থাকে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলেছিলাম সকালবেলা, যে এই যে ছিদ্র, নিউক্লিয়াসের গায়ে অসংখ্য ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রের মাঝখানে এরকমের একটা গোল প্রোটিন আছে। গোল প্রোটিনটাকে বলে ট্রান্সপোর্টার প্রোটিন, আর সেটাকে আবার চারপাশ দিয়ে ঘিরে রাখে 8টা ক্ষুদ্র প্রোটিন দানাদার, যাদেরকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। এই যে একটা নিউক্লিয়ার পোরের গঠন দেখো, আমরা এখানেও দেখতে পারি। এই যে দেখো, এটা একটা নিউক্লিয়ার পোর, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। বাইরের দিকে হচ্ছে আউটার মেমব্রেন আর ভেতরের দিকে হচ্ছে ইনার মেমব্রেন। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের দিকটা। হ্যাঁ, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের দিকটা। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে একটা ছিদ্র। এই যে এই টোটালটা হচ্ছে একটা ছিদ্র, কিন্তু এই ছিদ্রের মধ্যে কি কি আছে সেটা গত ক্লাসেও সকালবেলাও আলাপ করেছি, আরেকবার একটু দেখো। এই যে দেখো, বড় একটা প্রোটিন আছে, এটার নাম ট্রান্সপোর্টার প্রোটিন। আর ট্রান্সপোর্টার প্রোটিনটাকে ঘিরে রাখে ছোট ছোট দানাদার 8টা প্রোটিন, যার উপরের দিকে থাকে 4টা আর নিচের দিকেও থাকে 4টা। এই এই ছোট ছোট দানাদার প্রোটিন গুলোকে কি বলে? সকালবেলা কি বলছিলাম, কি প্রোটিন বলে এগুলোকে? অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর মানে নোঙর। এরা এই ছোট দানাদার প্রোটিন গুলো এক ধরনের সুতার মাধ্যমে এই নিউক্লিয়ার এনভেলপের সাথে শক্ত করে আটকানো থাকে। এরা এই জন্য কখনো ছুটে যায় না। তারপর কি হয়,
এই যে অ্যাঙ্কর প্রোটিন গুলো মোট কয়টা অ্যাঙ্কর প্রোটিন কয়টা বলছিলাম বলো? 8টা। 8টা। আটটা 8টা না, বাইরের দিকে 4টা, ভেতরের দিকে 4টা। বাইরের দিকের যে 4টা সেগুলো দিয়ে এরকমের একটা লম্বা লম্বা সুতা বের হয়। এই বের হয়ে এই সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াসের বাইরে তো এই অঞ্চলটা হচ্ছে সাইটোপ্লাজম, ওইখানে ওই সুতাগুলো ভাসতে থাকে নরম। এই সুতাগুলোকে বলা হয় সাইটোপ্লাজমিক ফিলামেন্ট, দেখো ওরা লিখছে। আর ভেতরের দিকে নিচের দিকে যে 4টা অ্যাঙ্কর প্রোটিন থাকে এইখানে, ওগুলো দিয়ে শক্ত শক্ত কতগুলো লাঠির মতো বের হয়, প্রত্যেকটা থেকে একটা করে লাঠির মতো বের হয়। এই হচ্ছে সেই লাঠিগুলো, এই লাঠিগুলোকে বলে স্পোক। আর এই লাঠিগুলোর মাথায় একটা গোল আংটির মতো থাকে, হ্যাঁ, যার মাথায় ওই স্পোক গুলো লাগানো থাকে। এই স্পোক গুলো লাগানো থাকে ওই রিং বা আংটিটার সাথে। সব মিলিয়ে এই যে একটা গঠন তৈরি হয় নিউক্লিয়াসের ভেতরের দিকে, এটাকে বলা হয় নিউক্লিয়ার বাস্কেট। নিউক্লিয়ার বাস্কেট। এখন খেয়াল করো, যদি এটা তো ধরো নিউক্লিয়াসের ভেতরের দিক আর এটা বাইরের দিক, কোনো পদার্থ যদি ধরো এখানে একটা পদার্থ আছে, একটা বস্তু আছে, সে নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে যাবে, প্রথমে তাকে বাস্কেটের মধ্যে ঢুকতে হবে, তারপরে এই ট্রান্সপোর্টার প্রোটিনের সাথে তাকে লাগতে হবে, যুক্ত হতে হবে, তারপর ট্রান্সপোর্টার প্রোটিনটা ঘুরে উল্টায় ওই পাশে তাকে পার করে দেবে। কিভাবে? যেমন মনে করো আমাদের যে বল পেন, এই যে খেয়াল করো, আমরা যে বল পেন দিয়ে লেখি, এই যে লেখি, দাগ দেই, লেখাটা আসে কিভাবে জানো? এই বল পেনের ভেতরে তো একটা ক্যানেল আছে, হ্যাঁ, এই যে ওই ক্যানেলটার মধ্যে আছে কালি। আর এই বল পেনটার একদম মাথায়, হ্যাঁ, একদম মাথায় তোমার একটা ছোট্ট বল আছে, গোল বল। ওই বলটা ঘোরে, আমি যখন কাগজের উপরে ঘষা দেই বলটা ঘোরে, এবং বলটা ঘুরে ঘুরে ভেতর থেকে কালি বাইরে নিয়ে আসে। ঠিক সেরকম ট্রান্সপোর্টার প্রোটিনটা এমন ভাবে লাগানো থাকে, ধরো এটা হচ্ছে নিউক্লিয়ার পোর, এইখানে ট্রান্সপোর্টার প্রোটিনটা এমন ভাবে লাগানো থাকে চারদিক দিয়ে তাকে অ্যাঙ্কর প্রোটিনরা ঘিরে রাখে, তা রাখুক, কিন্তু এই ট্রান্সপোর্টার প্রোটিনটা এমন ভাবে লাগানো থাকে, ধরো নিউক্লিয়াসের ভেতর থেকে কোনো পদার্থ বাইরে যাবে, প্রথমে এসে এই ট্রান্সপোর্টার প্রোটিনের সাথে সে লাগবে, লাগার পরে ট্রান্সপোর্টার প্রোটিনটা উল্টানি দিবে, ঘুরে যাবে। ও যখন ঘুরে যাবে, এই অ্যাঙ্কর প্রোটিন গুলো ওকে অ্যালাউ করবে যে হ্যাঁ তুমি ঘুরে যাও, উল্টানি দাও। উল্টানি দিলে এই ভেতরের পদার্থটা বাইরে চলে যাবে। আবার বাইরে থেকে কোনো পদার্থ যখন ভিতরে আসবে, ওই একই ঘটনা, ট্রান্সপোর্টার প্রোটিনের সাথে এসে লাগবে, তারপর সে উল্টানি দিবে, ঘুরে আসবে, ঘুরলে পরেই ওই বাইরের পদার্থটা ভিতরে ঢুকে যাবে। এইভাবে ট্রান্সপোর্টার প্রোটিন বারবার ঘোরার মাধ্যমে ঘুরে ঘুরে নিউক্লিয়াসের ওই পাশ থেকে এই পাশে পদার্থ আনা নেওয়া করে। এই জন্যই এই প্রোটিনের নাম দেওয়া হয়েছে ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্ট মানেই পরিবহন। আচ্ছা, তাহলে আমরা এগুলো আমরা নোটে পেয়ে যাব। আর এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, বাইরের আবরণটাকে বলে আউটার মেমব্রেন, ভেতরেরটাকে বলে ইনার মেমব্রেন। এবার একটা কথা শোনো, এই আউটার মেমব্রেনের সাথে অনেক ছোট ছোট রাইবোজোম লেগে থাকে। তোমরা নিশ্চয়ই জানো 70S এক ধরনের রাইবোজোম আছে, সাইজে খুব ছোট, যাদেরকে অনেক সময় আরএনপি বলে। আরএনপি, আরএনপি মানে হচ্ছে, বলো তো আরএনপি মানে কি? কেউ একজন পারলে বলো তো। রাইবোজোমের ক্লাস করো নাই? তাজিন, তাজিন বলো, রাইবোজোমের ক্লাস করো নাই? রাইবো প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল, রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল, আরএনপির ফুল মিনিং হচ্ছে এটা। এই ছোট যে 70S রাইবোজোম বা আরএনপি, এই জিনিসগুলো এই নিউক্লিয়াসের গায়ে হাজারে হাজার লেগে থাকে, ছোট ছোট দানার মতো। এই যে দেখো নিউক্লিয়াসের ছবিটা দেখো, গায়ে দেখবা অসংখ্য রাইবোজোম লেগে থাকবে। এই যে দেখো একটা ছবি দেখো, এগুলো হচ্ছে সেই ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে ঘেরা তোমার রন্ধ্র, কিন্তু এইগুলো হচ্ছে তোমার আরএনপি,
রাইবোজোম, এগুলো হচ্ছে রাইবোজোম। ওই যে দেখো ছোট ছোট দানার মতো লেগে আছে, এই দানার মতো যে লেগে আছে ওগুলো হচ্ছে রাইবোজোম। আর নিউক্লিয়াসকে সবসময় ঘিরে রাখবে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসটাকে বেষ্টন করে রাখবে। তাহলে আমরা একটা নিউক্লিয়াসের এনভেলপ সম্পর্কে কথা বললাম। এবার আসো আমরা নিউক্লিয়াসের এনভেলপের ভেতরে, আচ্ছা আরেকটু কথা না বললেই নয়, নিউক্লিয়াস কিন্তু একটা কোষের মধ্যে একটা থাকবে, এটাই স্বাভাবিক। একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, যেমন এটা আমাদের মানুষের মধ্যেও আছে। তোমরা কি বলতে পারো মানুষের এমন কোন কোষের কথা যে কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকবে? এরকম কোন কোষের কথা কেউ বলতে পারো? পারলে কেউ বলো তো, মানুষের একটা কোষের মধ্যে একাধিক, হ্যাঁ হ্যাঁ বলো পারলে। তবে কেউ শ্বেত রক্তকণিকার কথা বলবা না, কারণ তোমরা যে পড়ছো শ্বেত রক্তকণিকা, সেখানে আমি জানি তোমরা নিউট্রোফিলের ওখানে পড়ছো, যারা রক্ত চ্যাপ্টার পড়ছো তারা শ্বেত রক্তকণিকা যখন পড়ছো, তখন দানাদার শ্বেত রক্তকণিকা যখন পড়ছো, নিউট্রোফিলের ওখানে বলছো এদের নিউক্লিয়াস 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট। ইওসিনোফিল যখন পড়ছো তখন বলছো নিউক্লিয়াস 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। কিন্তু ওইটা কিন্তু একাধিক নিউক্লিয়াস না, একটা নিউক্লিয়াস 2 বা 3 খণ্ডে ভাগ থাকতে পারে, ভাগ করা থাকতে পারে। শ্বেত রক্তকণিকার ভেতরে একটা নিউক্লিয়াস 2-3টা খণ্ডে বিভক্ত থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে 2-3টা নিউক্লিয়াস আছে ওই শ্বেত রক্তকণিকার মধ্যে, তা না। কিন্তু ওটা ছাড়া, ওটা না, আমাদের দেহে আসলে এমন কতগুলো কোষ আছে যেখানে হেপাটিক সত্যিকার সেল। হ্যাঁ, যেখানে, হ্যাঁ হেপাটিক সেল। এই যে পরিপাক চ্যাপ্টার পড়ছিলে নাকি তোমরা? জি স্যার। হ্যাঁ, সেইখানে আমি বলছি হেপাটিক কোষগুলো বহুভুজাকার এবং একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট। বলো বলছি না বলি নাই? জি স্যার, হ্যাঁ নোটেও বলছি। লেখাই দিছিলেন। হ্যাঁ আজকে মেডিকেলের কোশ্চেন দিছে দেখলাম, মানে পরীক্ষা হয়েছে দেখলাম, সোজা আসছে। বায়োলজির কোশ্চেন যেগুলো দিছে একদম সোজা, এত সোজা প্রশ্ন বায়োলজিতে দিছে যা ভাবার মতো না। তো যাই হোক, সোজা স্যার, কিন্তু আসলে, পেশি হ্যাঁ কোষেও কি একাধিক নিউক্লিয়াস থাকে? বুঝি না, পেশি কোষেও থাকে, হ্যাঁ অস্থি কোষে থাকে, ঐচ্ছিক পেশিতে। তরুণাস্থির কোষে থাকে, হ্যাঁ তরুণাস্থির কোষে থাকে, পেশির কোষে থাকে, যকৃতের কোষে থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে। আবার প্রাণীদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যাদের প্রত্যেকটা কোষেই একাধিক নিউক্লিয়াস থাকে, যেমন তোমার এই যে ফিতা কৃমি, যকৃৎ কৃমি, যেটা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। তোমরা সম্ভবত প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার তো পড়ো নাই, ওটাও মনে হয় পড়বা ব্যাকআপ। ওইটা যখন পড়াবো তখন ওদের কথা বলবো, দেখবা ওইটারও নোট করা আছে, সময় লাগবে না পড়তে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পড়ে ফেলতে পারো এটা সৌভাগ্য হবে তোমাদের। দেখা গেল আমরা যদি মনে করো এই যে ঈদের আগেই ব্যাকআপটাও শেষ করে ফেলতে পারি পেছনের যে চ্যাপ্টার গুলো আছে, আর যদি কন্টিনিউয়াস যে পড়া সেটা তো আগাচ্ছি, তাহলে ঈদের পরে দেখা যাবে তোমাদের হাতে অনেক পড়া আগানো থাকবে। অলরেডি 7 চ্যাপ্টার তো হয়েই যাচ্ছে। ওইদিকে নরমালি তোমরা রক্ত চ্যাপ্টার পড়তেছো, রক্ত শেষ হয়ে গেলে 7 চ্যাপ্টার হয়ে যাবে। প্রাণী বিজ্ঞানের 4টা, উদ্ভিদ বিজ্ঞানের 4টা, 7টা না 8টা হয়ে যাবে জানি না, 7টা মনে হয়। তো সেই পরিমাণ যদি পড়া শেষ হয়ে যায়, ঈদের মধ্যে যদি আল্লাহর রহমত করোনার স্বাভাবিক হয়ে যায়, আর আমরা যদি সরাসরি রুমে আবার পড়তে শুরু করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে বইয়ের প্রায় কি বলা যায়, প্রায় 3-এর 1 অংশ শেষ হয়ে যাবে। 24টা চ্যাপ্টার আছে, তবে কিছু চ্যাপ্টার আছে অনেক ছোট ছোট, ওগুলোতে বেশি সময় লাগবে না। যেমন এই যে প্রাণী বিজ্ঞানের কিডনি, রেচন চ্যাপ্টার ছোট্ট, শ্বসন চ্যাপ্টার ছোট্ট, ওগুলো 4-5টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে এক একটা চ্যাপ্টার, এরকম খুব সময় লাগবে না। তবে পড়া বাদ দিলে কিন্তু বিপদ হয়ে যাবে, তাহলে আর তোমার দেখা যাবে আগামাথা খুঁজে পাবা না। তো ফিরে আসি, এবার আমরা এই নিউক্লিয়াসের ব্যাপারে ওই কথাটা একটু বলতে যাচ্ছিলাম যে এমন কিছু কোষ আছে, প্রাণীদেরও আছে, উদ্ভিদেরও আছে। প্রাণীদের এই যেমন এই যে বললাম, তুমি বললে মাত্র হেপাটিক কোষ বা যকৃতের যে কোষ, প্রত্যেকটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, হ্যাঁ হেপাটিক কোষ। তারপরে আছে তোমার আমাদের যে তরুণাস্থি আছে, হ্যাঁ আমাদের এই কান, নাক এর সামনের দিকটা দেখো ভাঁজ করে ফেলা যায়, কারণ কি ওখানে নরম একটা হাড় আছে যেটাকে তরুণাস্থি বলে। এই তরুণাস্থি নিয়েও তোমাদের ক্লাস আছে, অস্থি তরুণাস্থির উপরে ক্লাস আছে। সেই তরুণাস্থির যে কোষগুলো যাকে বলে কন্ড্রোসাইট,
সেই কোষগুলোর মধ্যেও একাধিক নিউক্লিয়াস থাকে। তবে ওই যে কথাটা বলছিলাম, আজকে যে প্রশ্ন আসছে অত্যন্ত সোজা, কিন্তু হলে কি হবে? তুমি যদি না পারো তাহলেই কঠিন। বায়োলজিতে তো আসলে পারা আর না পারা, এই আর কিছু না, জানা আর না জানা, এই তফাৎ এটাই। তুমি পড়ে গেছো বেশি পরিমাণে, তোমার তাহলে সব কমন পড়বে। তুমি পড়বা কম, তোমার কমন পড়বে না। একদম খুঁটিনাটি তথ্য। এমসিকিউতে তো আর বেশি ডিটেলস তথ্য লাগে না, ছোট্ট একটা জিনিস তথ্য দিয়ে দেয়, সেটা পারলে তুমি উইনার, না পারলে লুজার। সেজন্য বায়োলজিতে একাধিক বই পড়বা, পড়াগুলো যেন ভুলে না যাও, বারবার দেখবা, এই আর কিছু না। তাহলে তরুণাস্থির কোষ, হেপাটিক কোষের কথা বললাম। তারপর হচ্ছে আমাদের যে পেশি কোষ আছে, হ্যাঁ, আমাদের এক ধরনের পেশি আছে যাদেরকে বলা হয় তোমার রৈখিক পেশি। হ্যাঁ, রৈখিক পেশি, এরকম লম্বা লম্বা রেখা আছে, তার ভেতরে এরকম একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়, ডোরা কাটা, এরকম ডোরা কাটা পেশি যেগুলো কঙ্কালের সাথে লেগে থাকে, এই পেশি কোষ, এগুলোর ভেতরে একাধিক নিউক্লিয়াস আছে। আর ওই যে ফিতাকৃমি, ফিতাকৃমি, হ্যাঁ, দেখতে দেখতে লম্বা ফিতার মতো, আমাদের দেহের মধ্যেও আছে, নাম হচ্ছে টিনিয়া সোলিয়াম, এরকম লম্বা ফিতার মতো এক ধরনের কৃমি আছে আমাদের পেটের মধ্যে। ওদেরও প্রত্যেকটা কোষে একাধিক নিউক্লিয়াস আছে। তো যাই হোক, যখন কোনো প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেই প্রাণী কোষটাকে বলা হয় সিনচাইটিয়াম বা সিনচিটিয়াম, যা বলো, SYNCHITIUM, সিনচাইটিয়াম, সিনসিটিয়াম। যখন একটা প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন তাকে বলে সিনসিটিয়াম। আবার উদ্ভিদ কোষের মধ্যেও এরকম আছে, একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস। যেমন তোমরা ছত্রাকের নাম শুনেছো, ছত্রাক নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে, ছত্রাক শৈবাল, আমরা পড়বো, দেখবা সেখানেও একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে, ছত্রাকে থাকে। তারপর শৈবাল আছে, কিছু শৈবাল আছে এরকম যে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস, এরকম। ছত্রাকের মধ্যে অনেক ছত্রাক আছে যাদের একটা কোষে একাধিক নিউক্লিয়াস, আবার শৈবালের মধ্যে এরকম অনেক শৈবাল আছে যাদের একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস। তো এইভাবে যদি উদ্ভিদের কোনো কোষে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তবে সেই কোষটাকে বলা হয় সিনোসাইট। কি বলে বলো? সিনোসাইট। হ্যাঁ, সিনোসাইট। তাহলে এটা মনে রাখবা, যদি কখনো কোনো উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তাহলে সেটার নাম হবে সিনোসাইট কোষ। আর যদি কখনো কোনো প্রাণী কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তাহলে তার নাম হবে সিনচাইটিয়াম, সিনচিটিয়াম বলবা, সিনসিটিয়াম, SYNCHITIUM, সিনসিটিয়াম। আচ্ছা, গেল এটা। আবার এমন কোষও আছে যার মধ্যে নিউক্লিয়াস টোটালি থাকে না, সেরকম কোষ আছে, যেমন অনুচক্রিকা, তারপরে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, আরবিসি। এগুলোর মধ্যে আরবিসিতে ছোটবেলায় থাকে নিউক্লিয়াস, পরে আর থাকে না। আর অনুচক্রিকায় কোনোদিনই থাকে না, অনুচক্রিকা সবসময় নিউক্লিয়াস বিহীন। আর লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, পরে আবার ভেঙে নষ্ট হয়ে যায়। আবার উদ্ভিদের মধ্যে এরকম কোষ আছে, উদ্ভিদের মধ্যে এক ধরনের কোষ আছে যাদেরকে বলে ফ্লোয়েম। তোমরা জানি না জাইলেম ফ্লোয়েম সম্পর্কে জানো কিনা? এই উদ্ভিদের ভেতরে জি স্যার। জানো, উদ্ভিদ যখন পড়বো, উদ্ভিদের একটা চ্যাপ্টার আছে টিস্যু, উদ্ভিদ কলা, সেটা যখন পড়বা তখন দেখবা কোন একটা উদ্ভিদের কাণ্ড বা মূল যদি কাটা হয় তাহলে তার ভিতরে এরকম এক ধরনের টিস্যু আছে যারা বিভিন্ন পদার্থ পরিবহনের কাজে নিয়োজিত। এদেরকে বলা হয় পরিবহন কলা। পরিবহন কলাকে ইংরেজিতে বলে ভাস্কুলার বান্ডিল। দুই ধরনের পরিবহন কলা আছে, একটার নাম জাইলেম, জাইলেম গুলো এরকম গোল গোল থাকে যার ভিতর দিয়ে পানি চলাচল করে। আর আরেকটা নাম হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা সারা দেহে সরবরাহ করে। সেই যে ফ্লোয়েম, ফ্লোয়েম যখন তোমরা পড়বা, ফ্লোয়েম টিস্যু চ্যাপ্টার আছে উদ্ভিদ বিজ্ঞানের 8ম অধ্যায়, সেখানে যখন আমরা ফ্লোয়েম পড়বো তখন দেখবো এই ফ্লোয়েমের মধ্যে 4 রকমের কোষ আছে। যে ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য, মানে পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা সারা দেহে পৌঁছে দেওয়া। সেই ফ্লোয়েমের মধ্যে 4 রকমের কোষ আছে।
একটার নাম হচ্ছে সিড কোষ, যার মাথায় চালনির মতো থাকে। আরেকটার নাম হচ্ছে সঙ্গী কোষ সঙ্গী বা কোষ। কম্পেনিয়ন সেল। এগুলো পড়বো আমরা, ছবি এঁকে এঁকে সুন্দর করে পড়বো। তারপরে হচ্ছে আর আছে তোমার ফ্লোয়েম প্যারেনকাইমা। স্যার সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এইটাই বলতে যাচ্ছি। এই সিপ কোষটা যেটা, এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে না। ফ্লোয়েমের মধ্যে 4 রকমের কোষ থাকে: সিপ কোষ, কম্পেনিয়ন কোষ বা সঙ্গী কোষ, প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এই 4 রকমের কোষের মধ্যে এই যে সিপ কোষ, এই কোষটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে জানা গেল একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ যেমন আছে, উদ্ভিদেও আছে, প্রাণীতেও আছে, আবার মোটেও নিউক্লিয়াস নাই সেরকম কোষও আছে, উদ্ভিদেও আছে, প্রাণীতেও আছে। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। জি স্যার। একটু বসো, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আর কি তথ্য দিতে পারি, সেটা হচ্ছে এই যে তোমার কি বলা যায়, নিউক্লিয়াস, ঠিক না? নরমালি একটা কোষের ভেতরে একটা যখন নিউক্লিয়াস থাকে, সে সাধারণত কোষের মধ্যে 10 থেকে 15% জায়গা দখল করে। এটাই স্বাভাবিক যে একটা কোষের ভেতরে যে একটা নিউক্লিয়াস থাকবে, সে কোনো একটা কোষের 10 থেকে 15% জায়গা দখল করবে, একটা কোষে যদি একটা নিউক্লিয়াস থাকে। কিন্তু এমন কিছু কোষ আছে যাদের একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকবে, কিন্তু সেই নিউক্লিয়াস প্রায় 80 থেকে 90% জায়গা দখল করে থাকবে। এরকম একটা কোষের নাম তোমরা জানো, মনে করে পারলে বলো তো। স্যার শ্বেতকণিকার ভিতরে হ্যাঁ, শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটা? শ্বেত রক্তকণিকা তো অনেক রকম আছে। মনোসাইট। মনোসাইট। মনোসাইট হচ্ছে এমন শ্বেত রক্তকণিকা যার একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকবে, কিন্তু সেই নিউক্লিয়াস প্রায় 80% জায়গা দখল করে থাকবে। এটাও অনেক সময় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা ওই যে আমাদের দেহে নিউক্লিয়াস নাই এরকম আরেকটা কোষ আছে, সেটা একটু বলা উচিত ছিল। সেটা হচ্ছে চোখ আছে না, আমাদের চোখ যখন আমরা পড়বো, মানুষের চোখ পড়বো, আইরিশ না, আমাদের চোখের মধ্যে লেন্স আছে। লেন্স, এই যে ধরো চোখ আমাদের, বুঝছো, এরকম আমাদের চোখ আমরা পড়বো, আমাদের চোখ যখন আমরা পড়বো তখন আমরা দেখবো এই যে চোখের মাঝখানে এরকম একটা লেন্স আছে। হ্যাঁ, এই এখান থেকে আলোটা গিয়ে এই লেন্সের মাধ্যমে রিফ্র্যাক্ট হয়। এই লেন্স তৈরি হয়েছে যে কোষগুলো দিয়ে, সেই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না। চোখের লেন্স যে কোষ দিয়ে তৈরি হয় সেই কোষগুলো নিউক্লিয়াস বিহীন। তাহলে আমাদের দেহে অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, আবার চোখের লেন্সের কোষের ভিতরেও নিউক্লিয়াস থাকে না। এই উদাহরণগুলো মনে রাখবা, বায়োলজিতে কিন্তু উদাহরণ বেশি মনে রাখতে হবে, ওগুলোই পরীক্ষায় দেয়। ঠিক আছে, এবার আসো আমরা নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওপ্লাজম দেখা যায় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, আর এই নিউক্লিয়ার এনভেলপের কাজ কি? যেটা নিউক্লিয়ার এনভেলপ নিয়ে কথা বললাম, কাজ কি? কাজ হচ্ছে নিউক্লিয়াসটাকে একটা আকৃতি প্রদান করা, হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে থেকে ভেতরে কোনো পদার্থ আসা যাওয়া করাটা নিয়ন্ত্রণ করা। আর এই নিউক্লিয়ার এনভেলপ থেকেই কিন্তু তোমার বেলুনের মতো ফুলে ফুলে বাইরের দিকে অন্তঃপ্লাজমীয় জালিকা তৈরি হয়। বলছিলাম না, বলি নাই? জি স্যার।
জি স্যার। অন্তঃপ্লাজমীয় জালিকা সেটা তৈরি করাও কিন্তু এই নিউক্লিয়ার এনভেলপের কাজ। নিউক্লিয়ার এনভেলপটাই বাইরের দিকে বেলুনের মতো স্ফীত হয়ে এই অন্তঃপ্লাজমীয় জালিকা তৈরি হয়। সেই অন্তঃপ্লাজমীয় জালিকা থেকেই আবার গোলজি বডি পরে তৈরি হয়। সেটাও মনে রেখো, নিউক্লিয়ার এনভেলপের কাজ যখন তোমরা বলবা নোটের মধ্যে পাবা, তখন এটাও পেয়ে যাবা যে নিউক্লিয়ার মেমব্রেনের একটা কাজ হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা তৈরি করা। নিউক্লিয়ার এনভেলপের কাজ হচ্ছে নিউক্লিয়াসটাকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা। নিউক্লিয়ার এনভেলপের কাজ হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে বাইরে বিভিন্ন পদার্থের আসা যাওয়া নিয়ন্ত্রণ করা। নিউক্লিয়ার এনভেলপের কাজ হচ্ছে অভ্যন্তরীণ সকল পদার্থকে ধারণ করা, সংরক্ষণ করা। তো আমরা এবার এই নিউক্লিয়ার এনভেলপের ভেতরে যে একটা তরল পদার্থ থাকে সেটা নিয়ে কথা বলি। এই তরল পদার্থটার নাম কি? স্যার নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, নিউক্লিওপ্লাজম। তবে এটার আরো নাম আছে। এটাকে অনেক সময় ক্যারিওলিম্ফ বলে। ভালো কথা মনে পড়ছে, এই যে নিউক্লিয়ার এনভেলপ, এটার কিন্তু আরেকটা নাম আছে। জানো নাম? আরেকটা যে নাম আছে সেটা কি? প্লাজমা মেমব্রেন। ক্যারিওথিকা। নিউক্লিয়ার এনভেলপের আরেকটা নাম হচ্ছে কি? ক্যারিওথিকা। KARYO, ক্যারিওথিকা। নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ, আর নিউক্লিয়ার এনভেলপের আরেকটা নাম হচ্ছে ক্যারিওথিকা। মনে থাকবে? স্যার বানানটা কি? কোনটা? ক্যারিওথিকা? জি স্যার। ক্যারিওথিকা বানানো হচ্ছে এরকম, KARYO THECA, ক্যারিওথিকা। এটা কার আরেক নাম? এটা কার নাম? নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলপের। মেমব্রেনের। হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপের আরেকটা নাম। আর ক্যারিওলিম্ফ সেটা কার নাম? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের। হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, সেই জিনিসটা কি রকম? এটা একটা তরল পদার্থ। এই যে এই যে সুতাগুলো ভাসতেছে যে পানির মতো একটা পদার্থের মধ্যে, ওই পানিটার নামই হচ্ছে নিউক্লিওপ্লাজম। পানিটার নামই হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। যে তরলের মধ্যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস আর এই ক্রোমাটিন সুতাগুলো ভাসতে থাকে, সেই তরলের নামই হচ্ছে নিউক্লিওপ্লাজম। অর্থাৎ যদি সংজ্ঞা জিজ্ঞেস করে, আমরা বলবো যে নিউক্লিয়ার এনভেলপ দ্বারা পরিবেষ্টিত, নিউক্লিয়ার এনভেলপ দ্বারা পরিবেষ্টিত যে তরল পদার্থের ভেতরে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন সুতাগুলি ভাসমান থাকে, সেই তরল পদার্থকে বলে নিউক্লিওপ্লাজম। বুঝতে পারছো? জি এবং হ্যাঁ স্যার। এবং এবং এই নিউক্লিওপ্লাজমের প্রায় 50 থেকে 60% হচ্ছে পানি, আর বাকিটা বিভিন্ন রকমের খনিজ লবণ, হ্যাঁ, বিভিন্ন রকমের জৈব অ্যাসিড, হ্যাঁ, বিভিন্ন রকমের শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ডিএনএ আরএনএ তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেগুলো এই নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। কারণ এই জিনিসটাই তো হচ্ছে ক্রোমোজোম, যার ভিতরে ডিএনএ। এই ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয়, এই চ্যাপ্টারের মধ্যেই পড়বা, দেখবা যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে, আবার দেখবা একটা ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হচ্ছে। সেই জিনিসগুলো তো এইখানে বসেই ঘটে। সেই ডিএনএ এবং আরএনএ তৈরি করতে যে উপাদানগুলো লাগবে, এগুলো সরবরাহ করে সবাই এই নিউক্লিওপ্লাজম। ওই উপাদানগুলো এই নিউক্লিওপ্লাজমের মধ্যে জমা থাকে। উপাদানগুলো তৈরি করে হচ্ছে নিউক্লিওলাস। আর ব্যাপারটা এরকম, খেয়াল করো, তোমরা যখন ডিএনএ পড়বা, একটু পরেই আসবে ডিএনএ অথবা আরএনএ, তখন দেখবা ডিএনএ বা আরএনএ তৈরি করতে কি কি লাগে। লাগে হচ্ছে তোমার রাইবোস,
ডিএনএ তৈরি করতে লাগে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ নামক শর্করা লাগে। তারপরে লাগবে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো যেগুলোকে বলা হয় নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটা লাগবে ডিএনএ তৈরি করতে। আরএনএ তৈরি করতেও লাগবে। ডিএনএ তৈরি করতে লাগবে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএ তৈরি করতে লাগবে রাইবোজ শর্করা। এগুলো সব আমরা পড়বো ডিটেলস, একদম কেমিক্যাল কনফিগারেশন সহ পরে, আর একটু পরে। ডিএনএ এবং তৈরি করতে এটা লাগবে, নাইট্রোজেন যুক্ত ক্ষার লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, যেটাকে অজৈব ফসফেট বলে। এই তিনটা উপাদান লাগবে, ডিএনএ তৈরি করতেও লাগবে, আরএনএ তৈরি করতেও লাগবে। এই উপাদানগুলো এই নিউক্লিয় প্লাজমের মধ্যে জমা থাকে। এটা ধরো নিউক্লিয়াস আর এটা ধরো নিউক্লিওলাস। এই উপাদানগুলো তৈরি হয় এই নিউক্লিওলাসের মধ্যে। তৈরির পরে এই নিউক্লিয় প্লাজমের মধ্যে ওই উপাদানগুলো এসে সঞ্চিত হতে থাকে। তারপর যখন এই যে তোমার ক্রোমোজোম, সুতার মতো থাকলে বলে ক্রোমাটিন, মোটা হলে বলে ক্রোমোজোম, তার ভিতরে থাকে ডিএনএ। যখন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়, অথবা ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, তখন এই উপাদানগুলো কাজে লাগবে। এই উপাদানগুলো ব্যবহার করেই ডিএনএ বা আরএনএ তৈরি হতে হবে, নতুন ডিএনএ বা আরএনএ। তো তখন এই নিউক্লিয় প্লাজমের মধ্যে এই উপাদানগুলো অলরেডি আছে। নিউক্লিয় প্লাজম তখন এই উপাদানগুলো সরবরাহ করে, সাপ্লাই দেয়। তারপরেই সম্ভব একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি হওয়া। অর্থাৎ ডিএনএ বা আরএনএ তৈরির যে কাঁচামাল, সেটা সব সংরক্ষণ করে এই নিউক্লিয় প্লাজম। আর সেই কাঁচামালগুলো তৈরি হয় এই ফ্যাক্টরিটার মধ্যে। এই ফ্যাক্টরিটার নাম কি? নিউক্লিওলাস। 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 এই নিউক্লিওলাসের কথা আমরা এখন বলবো। এই নিউক্লিওলাস থেকেই ওই ডিএনএ আরএনএ তৈরির উপাদানগুলো তৈরি হয়। নিউক্লিওলাসের কথা এখন আমরা বলবো। তাহলে নিউক্লিয় প্লাজম সম্পর্কে আর বেশি কিছু বলার নাই। নিউক্লিয় প্লাজম সম্পর্কে আর একটু বলি। অনেক সময় এরকম প্রশ্ন আসে, শোনো, খেয়াল করো। ধরো এটা একটা কোষ, মনোযোগ দাও একটু। এটা একটা কোষ, কোষের মধ্যেও তো একটা তরল পদার্থ আছে, তার নাম কি? স্যার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যেও একটা তরল পদার্থ আছে, এটা এটা নিউক্লিয়াস। নিউক্লিওপ্লাজম। এটা নিউক্লিওপ্লাজম, এটা সাইটোপ্লাজম। আর এটা নিউক্লিওপ্লাজম। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা বলবো আমি। সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, পরীক্ষা আসতেও পারে। অনেক পার্থক্য। কি কি শোনো। এই সাইটোপ্লাজমটা হচ্ছে কোষ মেমব্রেন দ্বারা ঘেরা থাকে, সাইটোপ্লাজমটা। কিন্তু নিউক্লিওপ্লাজমটা কি দিয়ে ঘেরা থাকে? নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা। হ্যাঁ, সাইটোপ্লাজমটা বিভিন্ন কোষ অঙ্গাণু ধারণ করে, কিন্তু নিউক্লিওপ্লাজম কি ধারণ করে? নিউক্লিওলাস ধারণ করে। হ্যাঁ, আর ক্রোমাটিন, ক্রোমোজোম বা ক্রোমাটিন আর নিউক্লিওলাস ধারণ করে। দুইটার মধ্যে আমি ডিফারেন্ট বলছি। সাইটোপ্লাজমটা কিন্তু স্থির না, চলে, এদিকে চলে তো আবার এদিকে চলে। সাইটোপ্লাজমটা চলাচল করে, যাকে বলে সাইক্লোসিস। কিন্তু নিউক্লিওপ্লাজমটা কিন্তু চলাচল করে না। নিউক্লিওপ্লাজমটা স্থির। সাইটোপ্লাজমটা তোমার স্বচ্ছ হতে পারে, অস্বচ্ছও হতে পারে, কিন্তু আবার অর্ধতরল হইতে পারে, তরলও হইতে পারে। সাইটোপ্লাজমের কথা বলছি। অর্ধতরল হইতে পারে, তরলও হইতে পারে, স্বচ্ছ হইতে পারে, অস্বচ্ছ হইতে পারে। কিন্তু নিউক্লিওপ্লাজমটা ওরকম না, সব সময় হবে স্বচ্ছ, কখনোই অস্বচ্ছ হবে না। আবার সব সময় হবে তরল, পানির মতো। এটা কখনো জেলির মতো ঘন হবে না। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। সাইটোপ্লাজমের ক্ষেত্রে তুমি বলছো এটার ঘনত্ব সব জায়গায় সমান না। বাইরের দিকে ঘনত্ব বলছো বেশি, আর ভেতরের দিকে ঘনত্ব বলছো কম। মনে আছে? বাইরের দিকে একটু প্লাজম আর ভেতরের দিকে এন্ডোপ্লাজম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ সাইটোপ্লাজমের ঘনত্ব সব জায়গায় একরকম না, বাইরের দিকে বেশি, ভেতরের দিকে কম। কিন্তু এটা তা না। এই নিউক্লিওপ্লাজম যেটা, এটার ঘনত্ব সব জায়গায় একরকম। এটাকে বলে সমসত্ব।
আর এই বাইরেরটা হচ্ছে অসমসত্ব। অসমসত্ব মানে ঘনত্ব এক এক জায়গায় এক এক রকম, কিন্তু নিউক্লিওপ্লাজমটার ঘনত্ব সব জায়গায় সমান। তাহলে এই গেল নিউক্লিওপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে থাকে নানা রকমের শর্করা, আমিষ, স্নেহ ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিএনএ আরএনএ তৈরির উপাদান কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে তেমন একটা থাকে না, কিন্তু এই নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে ওই জিনিসটাই বেশি। ডিএনএ এবং আরএনএ তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেটাই এর মধ্যে বেশি বেশি থাকে। তাহলে আমরা কি সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের পার্থক্য বুঝতে পারছি? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, স্যার বইতে একটা কথা লেখা আছে, সাইটোপ্লাজমের ন্যায় এটি কলয়েডাল নয়, এমোরফাস। এটা দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ বুঝছি। সাইটোপ্লাজমটা ওটাও একটা পার্থক্য। সাইটোপ্লাজমটা হচ্ছে পানি আকর্ষণ করে, বুঝছো? পানি চুষে নেয়, চুষে নিয়ে সাইটোপ্লাজমটা ফুলে ওঠে। যার এই ক্ষমতাটা আছে যে পানি চুষতে পারে বা শোষণ করতে পারে, তারপরে স্ফীত হয়, তাকে বলে কলয়েডাল। কিন্তু নিউক্লিওপ্লাজম যেটা, সে কিন্তু এরকম না, সে হচ্ছে একদম তরল। তরল যদি হয় তাহলে তার কোনো নির্দিষ্ট আকৃতি থাকবে না। অ্যামরফাস মানে হচ্ছে যার নির্দিষ্ট কোনো আকৃতি নাই। কিন্তু সাইটোপ্লাজমটা কিন্তু মরফাস। তুমি একটা কোষের ভেতর ধরো এক টুকরা জেলি তুমি এখানে রেখে দিবা, তার একটা নির্দিষ্ট আকৃতি আছে না? হ্যাঁ স্যার। আছে। কিন্তু এক ফোঁটা পানি, তার কি নির্দিষ্ট আকৃতি আছে? না। যে কোনো দিকে গড়ায় পড়তে পারে। এই জন্য পানি হচ্ছে অ্যামরফাস, যার কোনো নির্দিষ্ট আকৃতি নাই। আর জেলি সেটা হচ্ছে কিন্তু মরফাস, কারণ ওর একটা নির্দিষ্ট আকৃতি আছে। যেহেতু সাইটোপ্লাজমটা বেশিরভাগ ক্ষেত্রে অর্ধতরল হয়, সেই জন্য সাইটোপ্লাজমটা হচ্ছে মরফাস, ওর একটা নির্দিষ্ট আকৃতি আছে। কিন্তু নিউক্লিওপ্লাজমটা অ্যামরফাস, ওর কোনো নির্দিষ্ট আকৃতি নাই। বুঝছো না বোঝো নাই? কথাটার মানে বুঝছো? জি স্যার বুঝছি। সাইটোপ্লাজম পানি শোষণ করে, পরে স্ফীত হয়। কিন্তু নিউক্লিওপ্লাজমের ওই টেন্ডেন্সি নাই যে পানি চষতে হবে, স্ফীত হতে হবে, ওই টেন্ডেন্সি নিউক্লিওপ্লাজমের নাই। তাহলে আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে অনেক পার্থক্য সুন্দরভাবে জানলাম। এগুলো জানার দরকার, পরীক্ষায় না হলে দেখা যাবে যে একটা লিখতে গেলে আরেকটা মনে চলে আসে। আচ্ছা, কি যেন একটা কথা বলতে নিছিলাম, এখন ভুলে গেছি। এবার আমরা নিউক্লিওলাস নিয়ে কথা বলবো। নিউক্লিয়ার মেমব্রেন বলছি, নিউক্লিয়ার পোরের ভিতরে কি কি থাকে সেগুলো বলা হয়েছে। এই যে ধরো এখন যেটুকু আলোচনা করছি সেইটুকু যদি এখন নোট দিতাম, তাহলে আজকে আর কিন্তু আর অন্য কিছু পড়তে পারতাম না। এটা লিখতে লিখতে সময় শেষ হয়ে যেত, সত্যি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কিন্তু এখন অনেক মানে স্পিড প্রায় ডাবল। তুমি নোট যদি লেখা অবস্থায় পেয়ে যাও, তুমি দ্বিগুণ গতিতে আগায় যাবে, দ্বিগুণ গতি। কিন্তু সকালবেলা অনেকে ক্লাস করো নাই, কেন করো নাই আমি তো জানি না। স্যার আমার অন্য একটা প্রাইভেট ছিল স্যার, অফলাইনে। আবার এখন দেখলাম ক্লাস যখন শুরু করছি তখন ছিলাম আমরা 23 জন, কিন্তু এখন দেখি আছি আবার 18 জন। অনেকের লাইন কেটে গেছে নাকি কে জানে, কারেন্ট নাই না কি কি কারণে লাইন কেটে গেছে। স্যার আমি অনেক অসুস্থ স্যার, 102 জ্বর স্যার আমার। আয় হায়, আল্লাহ মাফ করুক। সাবধানে থাকো আর ওষুধ খাও। জি ওষুধ খাইতেছো? জি স্যার। নাপা এক্সট্রা খাবা, নাপা এক্সট্রা খাইতে শুরু করো। অন্যান্য আছে, কাশি জি স্যার। টাশি আছে? জি স্যার, কাশি, মাথা কাশিও ব্যথা। আছে? কাশি আছে, জি মাথা ব্যথা আছে? জি তাহলে নাপা এক্সট্রাকে খাইতে থাকো। আর কাশি যদি বেশি থাকে তাহলে একটা ওষুধ আছে না, মোনাস, মোনাস একটা ট্যাবলেট আছে, ওইটা আনো, ওইটা এনে খাইতে থাকো। আর পাশাপাশি এজিথ্রোমাইসিন খাও। হ্যাঁ স্যার। এখন আর সময় দিবা না, কোনো মানে অ্যান্টিবায়োটিক শুরু করে দিবা সাথে সাথে, সোজা হিসাব। স্যার সবাই এজিথ্রোমাইসিন মানে হচ্ছে এটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, জিম্যাক্স, বিভিন্ন নামে আছে। 5টা খাওয়া লাগে 5 দিন, একটা করে রোজ একটা আর কি, 5টা খাওয়া লাগে 5 দিন। শুরু করে দাও খাওয়া, এজিথ্রোমাইসিন খাও, নাপা এক্সট্রা খাও যদি জ্বর বেশি থাকে, আর কাশি হলে মোনাস খাও। মোনাস নামক একটা ট্যাবলেট আছে, দোকানে যেয়ে চাইলেই হবে। না, করোনার কথা না, করোনা হলে তো অন্য জি ওষুধ। স্যার। করোনা হলে অন্য ওষুধ, করোনা হলে
সেটা তো টেস্ট না করে বলা যাবে না। তখন আইভারমেকটিন একটা ওষুধ আছে, সেটা খাওয়া লাগবে। একসাথে 3টা না 4টা খাইতে হয় একবারে, 3টা মনে হয় খাইতে হয়, একসাথে খেয়ে ফেলতে হয়। সেগুলো অন্য ওষুধ, সেটা না। আমি যেটা দিছি বলছি এটা হচ্ছে তোমার জ্বরের জন্যই ঠিক আছে, কারণ জ্বর নিয়ে এখন বসে থাকা যাবে না। তো এই অ্যান্টিবায়োটিকে আল্লাহর রহমত ভালো হয়ে গেলে ভালো, তারপর যদি ভালো না হয় তখন তো অন্য বিবেচনায় আনতে হবে, এই জন্য অপেক্ষা করা যাবে না। আর এই যে ধরো অনলাইনে আসছি আমরা, তোমরা কি বলো, আমাদের কি এখন আর সুযোগ ছিল অফলাইনে পড়ার? না স্যার। অনেকে পড়ায় বা তোমরা অনেকে পড়ো, কিন্তু সেটা কিন্তু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে। অতটা ঝুঁকি নিয়ে আল্লাহ না করুক যদি বিপদে পড়ে যাই, প্রত্যেকটা জীবন অনেক মূল্যবান। আর এই রোগটা এমন একজনের মাধ্যমে 10 জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সে কারণে অবশ্যই তোমরা যদি একজনও কেউ না পড়ো, টোটাল যদি পড়া বন্ধ করে দাও, তাও আমি অনলাইন ছাড়া পড়াবো না, সোজা হিসাব। অনলাইন পারো না, ভালো লাগে না, শুনতে পারি না, এই সেই যাই কিছু বলো। বেশ কয়েকজন লিভ নিছে, কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই। যে পারবে পড়বে, যে পারবে না পড়বে না। আমি অফলাইনে এত তাড়াতাড়ি আর যাব না। ঈদের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর যাব। জীবন আগে, লেখাপড়া পরে। এবার আমরা নিউক্লিওলাস নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিওলাস সম্পর্কে তুমি প্রথমে এই কথাটা বলতে পারো যে নিউক্লিয়াসের ভেতরে ঘন, উজ্জ্বল রঙের একটা গোলাকার অঙ্গাণু দেখা যায়, সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে ঘন উজ্জ্বল গোলাকার যে অঙ্গাণু দেখা যায়, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এবং একটা কোষের মধ্যে সাধারণত একটা নিউক্লিওলাস থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কোষ আছে যার একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিওলাস আছে। বুঝতে পারছো? যেমন আমাদের যকৃৎ, এটা এক আশ্চর্যের বিষয়। একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে একাধিক, আবার প্রত্যেকটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাসও থাকে একাধিক। কি মজার নাকি মজার না? মজার স্যার। হ্যাঁ, অগ্নাশয়, এই যকৃৎ এবং অগ্নাশয়। অগ্নাশয়ের আবার ওরকম না যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস একাধিক, তা না। এটা ধরো অগ্নাশয়ের কোষ, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস একটাই, কিন্তু নিউক্লিওলাস আবার ওই একটার মধ্যে কয়েকটা। এভাবে যকৃৎ এবং অগ্নাশয় ইত্যাদি কোষে, যে সমস্ত কোষে বেশি পরিমাণে প্রোটিন তৈরি হয়, ওই সব কোষের মধ্যে এরকম পাওয়া যায় যে একটা কোষের ভিতরে একটাও নিউক্লিয়াস থাকতে পারে, একাধিকও নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু নিউক্লিওলাস, এক একটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস একাধিক থাকে। কোথায়? যকৃতে এবং অগ্নাশয় কোষে। আবার শোনো, এমনও নিউক্লিয়াস আছে যার ভিতরে কোনো নিউক্লিওলাস নাই, সেটাও মজার। কি বলছি বুঝছো না বোঝো নাই? নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিওলাস নাই, এরকমেরও কোষ আছে। যেমন আমাদের শুক্রাণু। হ্যাঁ, তুমি যদি শুক্রাণু দেখো, ধরো এই শুক্রাণু এরকম লম্বা একটা লেজ থাকে, আর বেশ বড় একটা নিউক্লিয়াস থাকে মাথাটার এখানে, কিন্তু এই নিউক্লিয়াসটার মধ্যে কোনো নিউক্লিওলাস নাই। আবার এই যে শ্বেত রক্তকণিকা, আরবিসি, হোয়াইট বিসি, ডাব্লিউবিসি পড়ছো না, পড়ে আসছো না? শ্বেত রক্তকণিকা, দানাদার, অদানাদার, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মেমোসাইট, নানা রকম পড়ে আসছো না শ্বেত রক্তকণিকা? এই শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসের ভেতরেও কোনো নিউক্লিওলাস নাই। তাহলে দুইটা উদাহরণ মনে রাখবা, শুক্রাণু আর শ্বেত রক্তকণিকা, এদের নিউক্লিয়াসের ভেতরে কি থাকে না? নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে কি নাই? নিউক্লিওলাস নাই স্যার। হ্যাঁ, নিউক্লিওলাস। হ্যাঁ, আর যকৃৎ আর অগ্নাশয়, এদের কোষের মধ্যে নিউক্লিওলাস বেশি। হ্যাঁ, এক একটা নিউক্লিয়াসের ভেতরে একাধিক নিউক্লিওলাস আছে। মনে থাকবে? স্যার যকৃৎ কোষে তো একটা নিউক্লিয়াস থাকে কিন্তু একাধিক নিউক্লিওলাস থাকে। যকৃৎ কোষে একটা অগ্নাশয় স্যার। অগ্নাশয়, হ্যাঁ অগ্নাশয় কোষে নিউক্লিয়াস একটা, কিন্তু নিউক্লিওলাস ওইটার মধ্যেই একাধিক। আর যকৃৎ কোষে নিউক্লিয়াস একাধিক, আবার প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসও একাধিক। মনে থাকবে? জি স্যার। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এখন শোনো, এই যে নিউক্লিওলাস যার কথা এখন বলছি, এই নিউক্লিওলাসের তুমি একটা ইচ্ছা করলে একেবারে খুব ক্লোজ একটা ছবি আঁকতে পারো। হ্যাঁ, এই ছবিটা তোমার বইতে আছে কিনা জানি না, নোটে থাকতে পারে নাও থাকতে পারে। ছবিটা একটু রাফ খাতায় আঁকো, আমার সাথে সাথে আঁকো। তুমি নিউক্লিওলাসটা যদি খুব কাছ থেকে দেখো তাহলে কি রকম দেখা যাবে সেই ছবিটা আমি আঁকছি। সবাই রাফ খাতায় ছবিটা আঁকো। আমরা নিউক্লিওলাসের ছবি আঁকতেছি আর কি। এই তোমাদের কি পড়া বুঝতে অসুবিধা হয়? খুব বেশি অসুবিধা হয় পড়া বুঝতে? না স্যার, স্যার এই যে কয়টা পৃষ্ঠা একটু লেখাইছেন ও মানে ওই কয়টা পৃষ্ঠার একটু ক্লিয়ার ছবি আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। এই খাতায় যেসব জায়গায় লেখাইছি যা এগুলা? হ্যাঁ জি স্যার, আমরা রাফ কেন খাতায় নোট? তুলছি কিন্তু কিছু বানান মানে ভুল হওয়ার সম্ভাবনা। আরে এগুলো তো নোটে পাবা সব, তাহলে আবার এইসব খাতার ছবি এগুলো দেয়া লাগবে? আচ্ছা দেবো আনে। এসব খাতায় তো আমি লিখি এখানে ওখানে যা মনে চায় তাই। আমারও তো এটা রাফ খাতা, এটার ছবি কি লাগবে? তারপর লাগলে দেবো, কিন্তু নোটের তো ছবি দিয়ে দেবো আনে। তারপর যদি মনে করো এটা দিলে উপকার হয় দিলাম, এরকম। ছবিগুলা তাইলে আমরা একটু হ্যাঁ ঠিক আছে, দেবো, অসুবিধা নেই, সমস্যা নাই। শোনো, এইখানে যে আঁকছি না এগুলো, এটা হচ্ছে নিউক্লিওলাসের আকৃতিটা এরকম। ভেতরে একটা তরল পদার্থ থাকে, এটা কিন্তু নিউক্লিওলাসের ছবি। আর এই যে আঁকছো এগুলো এক ধরনের প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে ক্রোমাটিন। তবে এই প্রোটিনটার মধ্যে আবার এই বাইরের দিকে এটাকে বলা হয় বাইরের দিকে এটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন। পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন এটা এক ধরনের প্রোটিন। ক্রোমাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন, কিন্তু বাইরের দিকে যেটা এটাকে বলে পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন। আর যেটা ভেতরের দিকে, এটার থেকেই আবার ভেতরের দিকে লম্বা লম্বা লাঠির মতো ঢুকছে, এগুলোকে বলা হয় এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন। এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন। তাহলে এগুলো এক ধরনের প্রোটিন যেগুলো পরিধির দিকে থাকে, সেটার নাম হচ্ছে পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন প্রোটিন। যেটা ভেতরের দিকে থাকে সেটাকে বলে এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন প্রোটিন। আর এই যে ডট ডট দিয়ে আছে এটা একটা তরল পদার্থ। এই তরল পদার্থটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এই তরল পদার্থটার আবার এই বাইরের দিকটা, এইসব জায়গাটা অনেক দানাদার। তরল পদার্থটার এই বাইরের দিকটা বেশ দানাদার, দানা সমৃদ্ধ। পুরোটা তো ম্যাট্রিক্স, কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে আবার এই সব অঞ্চলগুলো একটু দানা সমৃদ্ধ পরিধির দিকটা। সেই দানা সমৃদ্ধ অঞ্চলটাকে বলা হয় পার্স অ্যামরফা। স্যার বানানটা একটু বলবেন? এই লিখে দিতেছি তো। স্যার ভালো বাইরের দেখায়। দিকের বোঝা যায় না। ওইটা অনেক ঝাপসা, আমাদের তুলতে মানে আপনি একটু বানানটা বললেই ভালো হয়। PARSE পার্স অ্যামরফা, AMORPHA অ্যামরফা, পার্স অ্যামরফা। বাইরের দিকের বা পরিধির দিকের দানাদার অঞ্চলটাকে বলা হয় পার্স অ্যামরফা। এই সকালবেলা কি ছবি পরিষ্কার ছিল, এখন ঝাপসা দেখায় নাকি? স্যার না এই সকালবেলা এর থেকে একটু ক্লিয়ার ছিল।
তা এখন এরকম করতেছে কেন? কেউ বেশি তো স্যার নেট চালায় না স্যার, এই টিমটা তো অনেকেই নেট চালাচ্ছে, এজন্য ও, এই পরিধির দিকের যে দানাদার অঞ্চল এটাকে বলা হয় পার্স অ্যামরফা, PARS, পার্স অ্যামরফা, AMORPHA, অ্যামরফা। আচ্ছা, আমি একটা কাজ করি, আরেকটু কথা বাকি আছে, সেটা শেষ করে আমি এটার একটা ছবি এখনই তোমাদের চোখের সামনে নিয়ে আসি, তাহলে বানানগুলো ভালো দেখতে পাবা না। আর এক ধরনের লম্বা লম্বা সুতার মতো থাকে এই নিউক্লিওলাসের ভেতরে, এই এরকম এক ধরনের লম্বা লম্বা সুতা থাকে নিউক্লিওলাসের ভেতরে, ভাসতে থাকে এগুলো ওই মাতৃকার ভেতরে, বুঝতে পারছো? এক ধরনের লম্বা লম্বা সুতা ভাসতে থাকে, সেই সুতাগুলোকে বলা হয় নিউক্লিওলিনেমা। নিউক্লিওলিনেমা নামটা কিন্তু একটু কঠিন আছে, আমি লেখি, লেখার পরে আমি একটা ছবি তুলি, তারপর তোমাদের সামনে নিয়ে আসি ছবিটা, তাহলে ভালো হবে, না হলে পড়তে পারবা না। নিউক্লিও LINEMA, নিউক্লিওলিনেমা। আমি একটা ছবি নিয়ে আসি এই অবস্থায়, যেরকম আছে ঠিক সেরকম একটা ছবি নিয়ে আসি, তাহলে পরিষ্কার দেখা যাবে, না হলে দেখতে পাবো না। এখন কি দেখা যায় প্লিজ? হ্যাঁ স্যার স্পষ্ট। হ্যাঁ, এবার তাহলে এরকম লেখো, লাগলে একটু জুম করে দে, যেরকম ছিল ঠিক সেরকম ছবিটা তুলছি আর কি। এবার দেখো, এই এই বাইরের দিকে হচ্ছে পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন, এই যে এটা, ভেতরের দিকে হচ্ছে এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন, আর ভেতরে এই দুটো কি সংযুক্ত অবস্থায় থাকে? হ্যাঁ 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 লাগানো থাকে, হ্যাঁ হ্যাঁ, পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন আর এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন লাগানো থাকে একটার সাথে আরেকটা, এই স্যার ভিতরে এন্ডোনিউক্লিয়ার মানে একটা ঢোকানো অংশ, ওইটাই এন্ডোনিউক্লিয়ার হ্যাঁ ক্রোমাটিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাই, দেখো এটা এন্ডোনিউক্লিয়ার, 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 ভেতরের দিকে যেটা ঢুকে পড়ছে ওটা এন্ডোনিউক্লিয়ার, এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন। এই আরে, সরাসরি পড়াইতে পারলে এগুলোর কত সুন্দর সুন্দর ছবি দেখাইতে পারতাম। এটা হচ্ছে এন্ডোনিউক্লিয়ার ক্রোমাটিন, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এটা, এটা। আর এই বাইরের দিকে যেটা, এই যেটা, এটা পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন। বোঝা গেল? হ্যাঁ জি স্যার। স্যার। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার। আর ভেতরে একটা তরল পদার্থ আছে, এই একেবারে পুরোটা জুড়ে একটা তরল পদার্থ, সেই তরল পদার্থটার নাম হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স। সেই তরল পদার্থটার আবার এই পরিধি অঞ্চলটা একটু দানাদার, দানা বেশি সমৃদ্ধ, সেই দানা সমৃদ্ধ অঞ্চলটাকে বলে পার্স অ্যামরফা। আর এই তরলটার মধ্যে, যে তরলটার নাম আমি বলেছি ম্যাট্রিক্স, সেখানে এক ধরনের চিকন চিকন সুতা ভাসতে থাকে, ওই সুতাগুলোকে বলা হয় নিউক্লিওলিনেমা। নিউক্লিওলিনেমা, এই এখন কি পড়া যায়? নিউক্লিওলিনেমা শব্দটা পড়া যায়? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, সেটা মনে রাখিও, এই যে তোমার নিউক্লিওলাস, ঠিক আছে, এটার কিন্তু আবিষ্কার করছে বিজ্ঞানী ফন্টানা, নিউক্লিয়াস আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, কিন্তু নিউক্লিওলাস আবিষ্কার করছে কিন্তু আরেকজন বিজ্ঞানী, নাম হচ্ছে ফন্টানা। আর এটা নাম দিয়েছে বৌম্যান, BOWMAN, বৌম্যান। এই যে মেডিকেলে ভর্তি পরীক্ষা এসব দিয়ে ছোট্টখাট্ট একটা MCQ দিয়ে দিবে, তখন না পারলে তো বিপদ। সবার নাম ভালো করে মনে রাখতে হবে। কোষ আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, রবার্ট হুক। কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, আর নিউক্লিয়াস আবিষ্কার করছে রবার্ট ব্রাউন। কিন্তু নিউক্লিওলাস আবিষ্কার করছে ফন্টানা, আর নামকরণ করছে বিজ্ঞানী কি? বোম্যান স্যার। ব্রোম্যান। বৌম্যান। হ্যাঁ, আবার রবার্ট হুক একজনের নাম যেমন আছে,
কোষ আবিষ্কার করছে। আবার লিউয়েন হুক আর একজনের নাম আছে, লিউয়েন হুক আবার আবিষ্কার করছে ব্যাকটেরিয়া। রবার্ট হুক কোষ, লিউয়েন হুক ব্যাকটেরিয়ার জনক ব্যাকটেরিয়া। লিওন হুক। হ্যাঁ ওই তো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওলজির জনক লিউয়েন হুক। রবার্ট হুক, লিউয়েন হুক, আবার রবার্ট ব্রাউন, যেন মিললে জিল্লে না যায় সব একসাথে। ফন্টানা আবিষ্কার করছে আর নাম দিছে হচ্ছে বোম্যান। এবার একটা মজার কথা বলি, ওই যে রাইবোজোম, রাইবোজোমের কথা মনে আছে? জি স্যার। সেই রাইবোজোম কিন্তু উৎপাদনের কারখানা হচ্ছে এই নিউক্লিওলাস। যত রাইবোজোম কোষের মধ্যে আছে সমস্ত রাইবোজোম উৎপাদন করে কে জানো? নিউক্লিয়াস। এই নিউক্লিওলাস। রাইবোজোম গুলো উৎপাদন করতে থাকে, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে সেই রাইবোজোম গুলো বাইরে বের হয়ে আসতে থাকে। কি বলছে বুঝতে পারছো? একটা কোষের ভেতরে, এই ধরো একটা কোষ, খেয়াল করো, এই কোষটার ভেতরে এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে মেশিন যার কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা। 70S বলো 80S বলো, অনবরত সে রাইবোজোম তৈরি করতে থাকে। সেই রাইবোজোম গুলো এই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যেতে থাকে, বের হয়ে নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে লেগে থাকে, অথবা অন্য যেখানে যায়, যেখানে যাওয়ার সারা কোষের মধ্যে রাইবোজোম যেখানে থাকার সেখানে যায়। কিন্তু এই নিউক্লিওলাস হচ্ছে রাইবোজোম তৈরির কারখানা। তাহলে আমরা নিউক্লিওলাস সম্পর্কে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে নিউক্লিওলাস একদিকে যেমন রাইবোজোম তৈরি করে, আর একদিকে আবার কি করে জানো? যখন তোমার কোষ বিভাজিত হয়, কোষ বিভাজনকালে মাকু তৈরি করার প্রয়োজন আছে, মাকু, সেই মাকু তৈরিতে এই নিউক্লিওলাস সাহায্য করে, মাকু তৈরিতে নিউক্লিওলাস সাহায্য করে। তারপর হচ্ছে ডিএনএ এবং আরএনএ তৈরি করতে যে উপাদানগুলো লাগবে, এই যে শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেনযুক্ত ক্ষার, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন অথবা ইউরাসিন, আর ফসফরিক অ্যাসিড, এই 3টে উপাদান লাগে ডিএনএ বা আরএনএ তৈরি করতে, শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার আর ফসফরিক অ্যাসিড। সেগুলো তৈরি করে হচ্ছে এই নিউক্লিওলাস, তৈরি করে করে এই নিউক্লিওপ্লাজমের মধ্যে সেগুলোকে সঞ্চয় করে রাখে। তার মানে ডিএনএ আরএনএ তৈরির কাঁচামাল তৈরির কারখানা কে? নিউক্লিওলাস। রাইবোজোম তৈরির কারখানা কে? নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস অবশ্যই গুরুত্বপূর্ণ, নাকি গুরুত্বপূর্ণ না বলো? জি স্যার। জি স্যার। কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র তৈরি করে কে? নিউক্লিওলাস। নিউক্লিওলাস অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি নিউক্লিয়াস, দেখো আমরা নিউক্লিয়াস সম্পর্কে জেনেছি, এই ছবিটা বারবার ছবি আঁকতে সময় লাগে, এই নিউক্লিয়াস নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম। নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে কথা বলেছি, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, পেরিনিউক্লিয়ার স্পেস। বলতে পারো এক একটা মেমব্রেনের পুরুত্ব কত? 60 থেকে স্যার 65। 100 থেকে 150 অ্যাংস্ট্রম। নিউক্লিয়ার মেমব্রেনের পুরুত্ব কত বলছি? স্যার স্যার আজকে 100 বলছে থেকে 150। কেন এর আগে একদিন বলি নাই 60 থেকে 90 অ্যাংস্ট্রম বলছি না? প্রত্যেকটা মেমব্রেনের পুরুত্ব হচ্ছে 60 থেকে 90 অ্যাংস্ট্রম, আর দুই মেমব্রেনের মধ্যবর্তী স্পেস হচ্ছে 100 থেকে 500 অ্যাংস্ট্রম। 60 থেকে 90 অ্যাংস্ট্রম হচ্ছে প্রত্যেকটা মেমব্রেনের পুরুত্ব, আর দুই মেমব্রেনের মধ্যবর্তী যে জায়গাটা, যেটাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলে, সেটা হচ্ছে 100 থেকে 500 অ্যাংস্ট্রম। তারপর নিউক্লিয়ার রন্ধ্রের কথা বললাম, সেখানে আমরা ট্রান্সপোর্টার প্রোটিন, অ্যাঙ্কর প্রোটিন, নিউক্লিয়ার বাস্কেট, এগুলো সব কথা বলা হয়ে গেল। সাইটোপ্লাজমিক ফিলাম, এগুলো সব বলা শেষ। তারপরে আমরা নিউক্লিওপ্লাজম নিয়ে কথা বললাম, অনেক কথা বলছি নিউক্লিওপ্লাজম নিয়ে। তারপরে এতক্ষণ নিউক্লিওলাস নিয়ে কথা বললাম। এখন পড়তে হবে কোনটা বলো তো? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু।
তবে ক্রোমাটিন তন্তু যদি তুমি পড়ো, ও আরেকটা কথা না বললেই নয়, এই যে নিউক্লিওলাসটা, একটা কোষের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওলাস থাকে, এটা কিন্তু অনেক সময় আবার অদৃশ্য হয়ে যায়। কোষ বিভাজনের বুঝছো, মেটাফেজ দশায়, তোমরা জানো না কোষ বিভাজনের অনেকগুলো ধাপ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোষ বিভাজন চ্যাপ্টার আমি পড়াবো কিন্তু তোমাদের, এর আগে যদি না পড়ে থাকো তাহলে ব্যাকআপে পড়তে হবে। এখানে যারা আছো কেউ পড়ছো কোষ বিভাজন আমার কাছে? না স্যার। কেউ নাই এখানে? আসো, পড়ছো কোষ বিভাজন? কেউ আসো? আল্লাহ করো সেটা যেন তোমরা আমার পড়ার রুমে যেয়ে পড়তে পারো। তোমরা এই উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় আর প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়, এই দুইটা যদি ব্যাকআপে শেষ করতে পারো, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় তো শেষ হয়ে যাবে, অল্প কয়েকটা ক্লাস আছে, আর প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়টাও অনেক বড়। এই দুইটা যদি ব্যাকআপে শেষ করতে পারো, তারপরে কোষ বিভাজন বা কোষ রসায়ন সেগুলো যদি আমার পড়ার রুমে যেয়ে পড়তে পারো তাহলে অনেক ভালো লাগবে, বুঝতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, ও পড়ার রুমে যেয়ে পড়বা কেমনে? ব্যাকআপ তো সবসময় অনলাইনেই হবে, সেটা তো পারবা না, ব্যাকআপ তো অনলাইনেই হবে। তার মানে ওগুলো তোমাদের এই অনলাইনে পড়তে হবে, কোষ বিভাজন, কোষ রসায়ন। হ্যাঁ স্যার, যাদেরকে এই অধ্যায়গুলো পড়াইছেন তাদেরকে কি আর পুনরায় রিভাইজ দেওয়া হবেন না? না, সেটা অনেক পরে, সেটা মনে করো যখন সমস্ত কোর্স কমপ্লিট হয়ে যাবে তারপর। রিভিশন তো হবেই কোর্স কমপ্লিটের পরে। আচ্ছা, যেটা বলছিলাম, এই কোষ বিভাজনের মেটাফেজ দশায় এই নিউক্লিওলাসটা অদৃশ্য হয়ে যায়, তারপরে আবার যখন টেলোফেজ দশা হয়, টেলোফেজ, তখন আবার দৃশ্যমান হয়। এই কথাটা মনে রাখতে হবে, কোষ বিভাজনের মেটাফেজ দশায় নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, আর কোষ বিভাজনের টেলোফেজ দশায় এই নিউক্লিওলাসটা আবার দৃশ্যমান হয়। মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে, বারবার পড়তে হবে। এবার আমরা ওই ক্রোমাটিন পড়বো। ক্রোমাটিন, ক্রোমাটিন আসলে কি? তোমাকে যদি প্রশ্ন করে ক্রোমাটিন কি, তুমি বলবা শোনো, একটা কোষের জীবনে দুইটা দশা আছে, প্রত্যেকটা কোষের জীবনে দুইটা দশা, একটা হচ্ছে তার বিশ্রাম দশা, আর একটা হচ্ছে তার বিভাজন দশা। একটা কোষের টোটাল লাইফকে যদি তুমি 100 ধরো, তার বিশ্রাম দশায় সময় যায় 80% সময়, আর তার বিভাজন দশায় যায় 20% সময়। বুঝতে পারছো? এবং এইটা পর্যায়ক্রমে চলতে থাকে, এই বিশ্রাম নেয় আবার বিভাজন করে, আবার বিশ্রাম নেয় আবার বিভাজন করে, এটা বারবার চলতে থাকে। বুঝতে পারছো কথাটা? বুঝছো না বোঝো নাই? তো এখন একটা কোষ যখন বিশ্রাম দশায় থাকে, তখন এই নিউক্লিয়াসের ভেতরে চিকন চিকন সুতার মতো যে সমস্ত বস্তু ভাসতে দেখা যায়, বংশগতীয় বস্তু বলে এদেরকে, কারণ ওর মধ্যে ডিএনএ থাকে। ওই ডিএনএটাই তোমার একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে যায় ডিএনএর মাধ্যমে। এই জন্য এই ক্রোমাটিন বা ক্রোমোজোম, এটাকে বলা হয় বংশগতীয় সূত্র বা বংশগতীয় সুতা বা বংশগতীয় বস্তু, যাই বলো। তাই তোমার যদি সংজ্ঞা আসে ক্রোমাটিন কাকে বলে, তুমি বলবা বিশ্রাম দশায় কোন কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে সরু সুতার মতো যে সকল বংশগতীয় বস্তু ভাসমান থাকে তাদেরকে ক্রোমাটিন তন্তু বলে। আবার বলি, নোটের মধ্যে পাবা মনে হয়, বিশ্রাম দশায়, এই কথাটা বলতে হবে, বিশ্রাম দশায় কোন কোষের নিউক্লিয়াসের ভেতরে যে সকল সরু সুতার মতো বংশগতীয় বস্তু ভাসমান থাকে তাদেরকে ক্রোমাটিন তন্তু বলে। পারবা কেউ একজন বলতে আমি কি বললাম? কোষের বিশ্রাম দশায়, কোষের বিশ্রাম দশায় নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে প্লাজমা, নিউক্লিওপ্লাজমে, নিউক্লিওপ্লাজমের মধ্যে সুতার মতো যেসব বংশগতীয় সুতার বস্তু, মতো বংশগতীয় বস্তু ভাসতে দেখা যায়,
তাদেরকে ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু বলে। বলে। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু বলে। বিশ্রাম দশায় নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজমে যে সকল সরু সুতার মতো বংশগতীয় বস্তু ভাসমান থাকে তাদেরকে ক্রোমাটিন তন্তু বলে। একটা জিনিস তাহলে খেয়াল করছো, অনেক সময় একটা জিনিস জানি আমি সঠিক, কিন্তু বলতে গেলে যেন সঠিক শব্দটা খুঁজে পাওয়া যায় না, এরকম হয় না? জি স্যার। স্যার মুখে কিন্তু আসে না, ধরো- পেটে এই তাহলে দেখো, আমরা যে পড়াই আমাদের যে কত কষ্ট হয় এটা তো তোমরা বোঝো না। জানলেও কিন্তু অনেক সময় জানা জিনিসটা বলা কিন্তু একটু কঠিন, তাই না বলো? মুখের মধ্যে একটা জড়তা থাকে, সঠিক শব্দটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা এই যে ধরো পড়াতে শুরু করছি, সোয়া ঘন্টা হয়েছে, আমি একবার পানি খেতে উঠছি মনে হয় 5-10 সেকেন্ড, এছাড়া কিন্তু কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। সত্যি না মিথ্যা? জি স্যার সত্যি। হ্যাঁ, মাথা বনবন করে ঘোরে, প্রচন্ড ব্রেনের উপরে চাপ পড়ে। একটা ক্লাস নিতে যে কষ্ট বা মানসিক বা শারীরিক পরিশ্রম বা ব্রেনের যে হ্যামারেজ হয়, সেটা মনে হয় সারাদিন রিক্সা চালাইলেও হয় না। যেটা যদি কোনোদিন শিক্ষক হও, যদি কোনোদিন ক্লাস নেও, তাহলে বুঝবা যে একটা ক্লাস নিতে যে কি কষ্ট। জিহ্বা আউলায় যায়, জিহ্বা শুকায় যায়, কথা খুঁজে পাওয়া যায় না। অথচ অবশ্যই আমাকে খারাপ লাগলেও কষ্ট হলেও সেটা বলতে হবে, যেহেতু আমি দায়বদ্ধ। আচ্ছা, আরেকটা কথা, এই যে তোমরা 7টায় ক্লাস করো, সরি 8টায় ক্লাস করো, 8টায় ক্লাস 9:30 পর্যন্ত করো, কিন্তু রোজার দিনে কিভাবে করবা? রোজার দিনে দেখি তারাবির নামাজ আছে, তাহলে এটা নিয়ে দেখি আরেক ঝামেলায় পড়বো অনেক। তখন মনে হয় এই 8টার ক্লাসটা দিনের বেলায় নিয়ে আসতে হবে, আর সকালেও 8টায় করানো সম্ভব না। সকাল 8টায় ঘুম থেকে উঠা নামাজের পরে মানে ফজরের নামাজের পরে ঘুমায় আবার সকাল 8টায় উঠে ক্লাস নেওয়া সম্ভব না রোজার স্যার, মাসে। ফজরের নামাজের পর পর আছে। হ্যাঁ, ফজরের নামাজের পরপর অনেকে তো ঘুমাবে, উঠবে না, আর থাকবে না। সবাই ঘুমাই যায়। 10টার দিকে নিতে হবে ক্লাস, শুক্রবারে 10টার দিকে নিতে হবে ক্লাস। জি স্যার। 10টায় রাত 10টা। হ্যাঁ, স্যার 10টা থেকে নিলেই ভালো হবে। 10টা থেকে মানে 11:30। তোদের 10টা 8.5 থেকে- ঘন্টা স্যার। আর বিকালেরটা নেবো ধরো 3টার দিকে, 3টা থেকে 4:30। স্যার এর থেকে তো এই টাইমটাই ভালো ছিল। আরে বাবা, এই টাইমে তুমি রোজার মধ্যে তারাবি আছে না? জি স্যার বোঝে আমাদের না কিছু। আমরা তারাবি পড়বো না? তারাবি পড়তে গেলে 9:30 কি আমি পড়াবো না তারাবি পড়াবো? আমি তোমাদের পড়াবো না তারাবি পড়বো, তাই না? স্যার 8:30টার মধ্যে আমরাও তারাবি। 10টায় নেই। তাহলে বুঝছি স্যার। স্যার মেয়েদের তো ওই তো সকালে যাব 10টায়, এটা তো শুধু শুধু শুক্রবার সকালে যাব 10টায়, আর তোমার ইয়েতে বিকালে পড়বো 3টায় শুক্রবার। আর অনলাইন যে একটা ব্যাচ আছে 7টায় হয়, সেটাও ঘুরাইতে হবে। সেটা অনলাইন ক্লাস যখন হবে সেই সময় ওখানে বসে আলাপ করবো। স্যার অনলাইনের ওখানে- 5টা বেস্টটা 5টার ব্যাচটা কি রাখা যাবে? তো মনে হয় 5টা থেকে 6টা না, রাখা যাবে না। রাখা যাবে, এখন বাসায় বসে পড়লে তো রাখা যায়। ইফতার তো 6:30টার আগে হবে না। স্যার আপনি রোজা 6টা রেখে পড়াতে পারবেন 5টা থেকে 6টা পর্যন্ত? এটাই তো কষ্ট। দেখি ওগুলো আলোচনা করবো, আনে সময় আছে তো কয়েকদিন। সবারই কষ্ট হবে, আমার তোমাদের কষ্ট কম হবে, তোমরা তো চুপ করে বসে থাকবা, আমার তো কথা বলা লাগবে, বুঝছো না? রোজার সময় তো পানি টানি খাওয়া যায় না বলে কষ্ট হয়, মুখ শুকায় যায়। রোজার তো এমন শরীর টায়ার্ড থাকবে। হ্যাঁ, বিকালে কষ্ট হবে, ওইটা দেখি ঘুরে একটু আগায় নেওয়া যায় কিনা। সবচেয়ে সমস্যা হচ্ছে কোনটা জানো? রোজার মাসে এই যে ধরো 3টা থেকে 4টা একটা ব্যাচ আছে না, আবার 4টা থেকে 5টা একটা ব্যাচ আছে। এই যে পরপর 2 ঘন্টা ক্লাস নেওয়া তো রোজার দিনে সম্ভব হবে না। মাঝখানে যদি স্যার। একটু গ্যাপ না থাকে, এক নাগারে 2 ঘন্টা ক্লাস অফলাইনে নেওয়া যায়, অনলাইনে নেওয়া যায় না। স্যার অনলাইন 7টার ব্যাচ স্যার। সন্ধ্যা 7টার ব্যাচ দেখি কি করা যায়। সবকিছু নিয়ে কথা বলবো না, যার যার গ্রুপে কথা বলবো। এই গ্রুপের কথা এখানে বললাম, অন্যান্য গ্রুপের কথা এখানে বলবো না। এই গ্রুপের কথা এটা জেনে রাখো যে শুক্রবার যে তোমাদের ব্যাকআপ ক্লাস হয়, সেটা রোজার দিনে সকাল 8টায় না নিয়ে ওটা নিব 10টায়, আর রাত 8টায় না নিয়ে ওটা নিব বিকাল 3টায়। এই কথা এখানে সেটেল। আর অন্যান্য যে ব্যাচে যে পড়ো যেখানে, সেই ব্যাচে যদি সমস্যা হয় সেটা কি টাইম দেওয়া যায় সেটা সেই ব্যাচে আলোচনা করবো। এখন এখানে সেটা আলোচনা করবো না, বুঝছো না? জি স্যার। স্যার গতকালকে বলছিলেন যে শনি সোম বুধ 7টার ব্যাচে আমাদের কিছু একটা শেখাবেন, ভালো মনে নাই, এটা জানি কি স্যার? সেটা এখানে বলো কেন? শনি সোম বুধ 7টার ব্যাচের কথা এখানে বলো কেন?
সেটা তোমার ব্যাচে যেয়ে বলবা। গতদিন তো শনি সম্বুধ 7টার ক্লাসটা নিতে পারি নাই, ওই আমার রিলেটিভ মারা যাওয়ার কারণে, তাই না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ওটা আগামীকালকে তোমাদের 7টায় ক্লাস আছে তো, সেখানে আলোচনা করিও, সেখানে বসে কথা হবে। এখন আমরা ক্রোমাটিন নিয়ে কথা বলবো। ক্রোমাটিন তন্তুর একটা সংজ্ঞা দিলাম, কিন্তু আমরা আসলে পড়বো এখন ক্রোমোজোম। কারণ ক্রোমাটিন হচ্ছে এত চিকন দশা, এত সরু, সেটা নিয়ে আলোচনা করলে ওর ভেতরে কি আছে আর দেখা যায় না। ক্রোমাটিন তন্তু হচ্ছে বিশ্রাম দশায় পাওয়া যায়, আর ক্রোমোজোমটা পাওয়া যায় বিভাজন দশায়। একটা কোষ যখন বিভাজন দশায় ঢোকে, তখন ওই যে সুতার মতো যে ক্রোমাটিন দেখছো, এই যে চিকন সুতার মতো ক্রোমাটিন, সেইগুলাই খাটো হয়ে পেঁচিয়ে কয়েলের মতো মোটা হয়ে যায়, তখন তাকে বলে ক্রোমোজোম। এই যে এরকম আমরা আঁকি না, এই উপরের এটা হচ্ছে ক্রোমাটিন, এটা লম্বা, এটা সুতার মতো, এটা পাওয়া যায় বিশ্রাম দশায়। আর নিচের এটা কি? ক্রোমোজোম, এটা খাটো, এটা মোটা, এটা পাওয়া যায় ক্রোমোজোম দশায়, মানে বিভাজন দশায়। ক্রোমোজোমটা পাওয়া যায় বিভাজন দশায়। আমরা এখন এই ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ক্রোমাটিনের সংজ্ঞা জেনেছি, ওই পর্যন্তই শেষ। ক্রোমোজোম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যদি প্রশ্ন আসে ক্রোমোজোম কাকে বলে, উত্তর হবে বিভাজন দশায় ক্রোমাটিন গুলো পেঁচিয়ে যখন খাটো ও মোটা হয়, তখন তাকে ক্রোমোজোম বলে। বিভাজন দশায় ক্রোমাটিন গুলো যখন পেঁচিয়ে খাটো আর মোটা হয়, তখন তাকে ক্রোমোজোম বলে। এখন একটা ক্রোমোজোম যদি তুমি খুব কাছ থেকে দেখো, তাহলে কিরকম দেখবা তার একটা ছবি আমি আঁকতেছি, তোমরাও আঁকো আমার সাথে। আঁকতেছ? আঁকছো এটা? হ্যাঁ স্যার। জি হ্যাঁ, স্যার। ক্রোমোজোম যদি তুমি কাছ থেকে দেখো, তাহলে দেখতে এরকম মনে হবে। এখানে কি কি আছে সেটা দেখো। এখানে একটা জায়গা আছে খুব চিকন, এই চিকন জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এটাকে অনেক সময় বাংলায় মুখ্য সংকোচন বলে, মুখ্য সংকোচন বা সেন্ট্রোমিয়ার বলে। কেন? এই জায়গাটা সবচেয়ে চিকন। যদিও আমরা তাড়াতাড়ি যখন আঁকি একটা ক্রোমোজোম, তখন একটা গোল্লা দিয়ে বলি যে এইটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাতে তো বুঝে এই জায়গাটা অনেক মোটা, এই জায়গাগুলোর চেয়ে এই জায়গাটা মোটা। কিন্তু এটা ভুল, আমাদের তো তাড়াতাড়ি করে আঁকা লাগে, সেই জন্য একটা গোল্লা দিয়ে দেখাই দিই যে এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। কিন্তু সেন্ট্রোমিয়ারের জায়গাটা কিন্তু ওরকম গোল না, ওরকম মোটাও না, বরঞ্চ অন্যান্য জায়গার তুলনায় সেন্ট্রোমিয়ারের জায়গাটা অনেক বেশি চিকন। স্যার মাথার মতো মানে ওইটা কি তাইলে? এটা হ্যাঁ, যাবো, ওখানে যাব। সেন্ট্রোমিয়ারের এই দুই পাশের জায়গাটাকে বলে বাহু। এটাও বাহু। আর এটা কি? এটাও বাহু। সেন্ট্রোমিয়ারের দুই পাশের স্থানকে বলা হয় বাহু। আচ্ছা, এই জায়গাটা কি? এখানে আরেকটা চিকন জায়গা দেখা যায়, এটা কি? এটা সব ক্রোমোজোমে থাকবে না, একটা কোষের ভিতরে একটা বা দুইটা ক্রোমোজোমের মধ্যে থাকে, দুই একটা ক্রোমোজোমের মধ্যে থাকে। এই জায়গাটাকে বলে গৌণ সংকোচন। সেন্ট্রোমিয়ারকে যদি বলে মুখ্য সংকোচন, তাহলে এই চিকন জায়গাটাকে বলা হয় গৌণ সংকোচন। নিউক্লিওলাসের কথা যে একটু আগে আলোচনা করে আসলাম, সেই নিউক্লিওলাসটা এইটার সাথে এখানে এসে লাগে থাকে। এই যে ধরো একটা কোষের ভেতরে যে একটা নিউক্লিওলাস থাকে, সেই নিউক্লিওলাসটা এই গৌণ সংকোচনের মধ্যে এসে এখানে আটকায় থাকে এরকম।
সাধারণত এটাই হয়। গৌণ সংকোচনের পরে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ গোল, এটাকে বলে স্যাটেলাইট। কি বলে এটাকে বলো? স্যাটেলাইট। হ্যাঁ। তাহলে গৌণ সংকোচন কাকে বলবো আমরা? মুখ্য সংকোচন বাদ দিয়ে বা মুখ্য সংকোচন ছাড়াও ক্রোমোজোমের মধ্যে যদি অতিরিক্ত একটা সংকোচন থাকে তাহলে তাকে আমরা বলবো গৌণ সংকোচন। গৌণ সংকোচনের পরে যে একটা গোল জায়গা থাকবে ওটাকে আমরা বলবো স্যাটেলাইট। যে ক্রোমোজোমে এই স্যাটেলাইট থাকবে তাকে বলে স্যাট ক্রোমোজোম। মনে থাকবে? যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে কি বলে? স্যাট ক্রোমোজোম। যেমন এইটা একটা স্যাট ক্রোমোজোম। আচ্ছা, এখন এই ক্রোমোজোমের একেবারে সবার বাইরে খুব পাতলা এবং স্বচ্ছ একটা আবরণ আছে যাকে বলা হয় পেলিকেল। পেলিকেল। আর এই ক্রোমোজোমের ভেতরে দুইটা এরকম লম্বা এবং চিকন এবং সাপের মতো পেঁচানো সুতা থাকে, কিন্তু সেন্ট্রোমিয়ারের ভেতর দিয়ে যখন যাবে সে সোজাভাবে যাবে, অন্য জায়গায় এরকম সাপের মতো পেঁচানো থাকে। দুইটা সুতা একটার সাথে আরেকটা সমান্তরালে থাকে। এই সুতা দুইটাকে বলা হয় ক্রোমোনিমা। দুইটা সুতা আঁকছি আমি, দেখো। এই সুতাকে বলে স্যার ওই স্যাটেলাইটের মধ্যে কি ও ক্রোমোজোম মানে যায় না? ক্রোমোনিমা। ক্রোমোনিমা যায় তো, ওই যে আঁকছি তো, কিন্তু পেঁচানো থাকে না, সোজাভাবে থাকে। স্যাটেলাইটের মধ্যেও ক্রোমোনিমাটা মোটামুটি পেঁচের সোজা থাকে। এই সুতার নাম হচ্ছে ক্রোমোনিমা। লিখতে শুরু করলাম না, কোন জায়গায় যেন ক্রোমোনিমা কথাটা? আচ্ছা, এখানে লিখি ক্রোমোনিমা। আর ভেতরে একটা তরল পদার্থ থাকে, যে তরল পদার্থের মধ্যে এই ক্রোমোনিমাটা ভাসতে থাকে, ক্রোমোনিমা দুইটা। সেই তরল পদার্থের নাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমি একটু বড় করে আঁকি, এখানে জায়গা কম ছিল, ভালো করে আঁকতে পারিনি। একটা ক্রোমোজোমের ছবি ভালো করে আঁকলে একটু জায়গা নিয়ে আঁকলে ভালো হয়। একটু চ্যাপ্টা করে আঁকি, খাড়া করে না এঁকে শোয়ায় আঁকি, তাহলে আমার জায়গা কম নষ্ট হবে। অনেক বড় করে আঁকতেছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আঁকা হয়ে গেল। এটা হচ্ছে কি? স্যার মুখ্য কুঞ্চন। স্যার মুখ্য কুঞ্চন বা সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার। এটা কি? গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন বলে। গৌণ কুঞ্চন। এটা কি? স্যাটেলাইট। 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 এই দুই পাশটা কি? এটা কি? বাহু। বাহু। এটাও বাহু। এর ভেতরে এই যে দেখো দুইটা এরকম, ক্রোমোনিমা। হ্যাঁ ক্রোমোনিমা। অন্য জায়গায় এরকম পেঁচানো থাকবে, ক্রোমোনিমা দুইটা থাকবে, একটার সাথে আরেকটা সমান্তরাল ভাবে থাকবে, আবার পেঁচানো থাকবে, সাপের মতো পেঁচানো, আবার দুইটা পরস্পর সমান্তরাল। বড়ই আশ্চর্য। কিন্তু ভেতর দিয়ে যখন যাবে, সেন্ট্রোমিয়ারের ভেতর দিয়ে যখন যাবে, তখন কিন্তু সোজা ভাবে যাবে, দুইটাই সোজা ভাবে যাবে। ওই পাশে যে আবার পেঁচ শুরু করবে।
এখানে একটা তরল পদার্থ থাকে যার মধ্যে সুতা দুইটা ভাসতে থাকে, ম্যাট্রিক্স বা মাতৃকা। ম্যাট্রিক্স বা মাতৃকা। এই তোমরা দেখি যারা সরাসরি পড়ে তাদের চেয়ে আগায় গেছে অনেক, যারা সরাসরি পড়ে তারা কিন্তু এতদূর আসতে পারে নাই, অনেক আগায় গেছে। ওরা এখন পর্যন্ত নিউক্লিয়াস পড়তে পারে নাই। যারা ওই যে 4টার ব্যাচে পড়ে, শনি সোম বুধ 4টার ব্যাচে ঢুকছিল না, তোমরা কয়েকদিন ক্লাস করছিল না, পরে না অনলাইনে নিয়ে আসলাম জোর করে, সেই ব্যাচটা কিন্তু এতদূর আসতে পারে নাই। তোমরা কিন্তু অনেক আগায় গেছে। সবার বাইরে একটা পাতলা আবরণ থাকে, নাম পেলিকেল। আমিও চাই তোমরা তাড়াতাড়ি আগায় যাও। পেলিকেল, অনেকে বলছে পেলিকেল বলতে কোনো কিছু নাই, আবার অনেকে বলছে আছে। ভেতরে একটা তরল পদার্থ থাকে, নাম ম্যাট্রিক্স বা মাতৃকা। আর এই সুতা দুইটার নাম হচ্ছে ক্রোমোনিমা। এই তাহলে এই হচ্ছে আমাদের একটা ক্রোমোজোমের গঠন। তারপরে এটা নিয়ে আরো কথা আছে, সেটা আগামী ক্লাসে বলতে হবে, আজকে আর সময় দিতে পারবো না। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার পিক গুলো তাড়াতাড়ি দিয়ে দিলেন স্যার, লেখা লাগবে তো। নোট 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 তো কালকে সকালে ছাড়া দিতে পারবো না, এখন ছবি তুলে ভালো আসবে না, দেখি কি করা যায়। আচ্ছা